তোমার বউ ঘুমিয়ে পড়লে তারপর তুমি আমার ঘরে এসো, আর যত তাড়াতাড়ি পারো ওকে ডিভোর্স দাও আর আমাকে নিজের করে নাও। তুমি এখন কেমন হয়ে গেছো, দূরে দূরে থাকো সব সময়। বউকে কি ভয় পাও? কথাগুলো ওয়াশরুম থেকে বের হবার সময় শুনতে পেয়ে গেল নীলু। আজ রাতে যে তার স্বামী বাসায় থাকা আরেক নারীর সাথে আবেগঘন মুহূর্তে লিপ্ত হবে তা বলাই বাহুল্য। এতদিন সবার মুখে পরকীয়া নামক সম্পর্কটার কথা লোকের মুখে শুনেছিল, আর আজ এই পরকীয়া নামক সম্পর্কে তার স্বামী লিপ্ত। 3 মাসের অন্তঃসত্ত্বা নীলু। তার স্বামী জানে সে প্রেগনেন্ট, আর এর মাঝেই এত কিছু। ও নিজের এই সংসারে কোনো দায়িত্ব নেই, তাই বলেও সন্তানটাও কি কোনো প্রাধান্য পাবে না? কথাগুলো ভাবতেই চোখে জল চলে এলো। ঘরে চলে গেল নীলু। আগে থেকে পরিপাটি করে বিছানা করাই ছিল। গায়ে চাদর টেনে চিন্তা করলো আজকাল দিনগুলো তাদের এভাবেই কাটে, দুজন দুদিকে মুখ করে ঘুমোয়। ভালোবাসা নামক জিনিসটার বড্ড অভাব, কিন্তু আগে আমাদের মধ্যে অনেক ভালোবাসা ছিল। এখন সেই সব দিন হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে আমার জীবন থেকে। ওদিকে মিঠির এমন অপকট স্বীকারোক্তিতে রুদ্র খানিকটা নড়ে চড়ে উঠল। শঙ্কিত গলায় বলল, দেখো মিষ্টি, বোঝার চেষ্টা করো, এখন এটা সম্ভব না। নীলু, জেনে গেলে কি হবে বুঝতে পারছো? মিঠি রুদ্রর ঠোঁটজোড়া আঙ্গুল দিয়ে চেপে ধরল। একটাও কথা না। এটা কি এই প্রথমবার নাকি? এর আগেও তো কতবার কাছে এসেছো। আজকে তাহলে সমস্যা কোথায়? আমি কোনো কথা শুনতে চাই না, তুমি আসবে, আমি অপেক্ষায় থাকবো। কথাটা বলে রুদ্র চুলগুলোতে আলতো করে হাত বুলিয়ে দিয়ে চলে গেল মিঠি। রুদ্র বিড়বিড় করে বলতে লাগলো, মহা মুশকিলে পড়া গেল তো। দাঁড়িয়ে হাত দিয়ে চিন্তিত ভঙ্গিতে বারান্দায় পায়চারি করতে লাগলো। মাঝে মাঝে উকি দিয়ে দেখছে, মনে মনে ভাবলো আজকে আর ঘরে ঢুকবো না। নীলু ঘুমিয়ে পড়লে তারপর না হয় মিঠির কাছে যাব। এই মেয়েটাও মাসে মাসে একবার এসে আমার জীবনে বিনোদন দিয়ে যায়। কথাটা বলে একটু মুচকি হাসলো রুদ্র। রাত তখন 3টা। হঠাৎ বিছানায় কেউ ধপ করে শুয়ে পড়ায় পুরো বিছানাটা একটু কেঁপে উঠল, সাথে নীলু নিজেও। বুঝতে বাকি রইল না যে প্রায় 2 ঘন্টা পর রুদ্র তার ঘরে ফিরেছে। নীলু একবার রুদ্রর দিকে ঘুরে তাকালো। চুলগুলো অগুছালো, শরীরটাও বিষণ্ণ, আর গলায় কিছু নখের আঁচড়। নীলুর সমগ্র শরীর শিউরে উঠল। কখনো কল্পনাও করেনি এমন কিছুর সম্মুখীন ওকে হতে হবে। চোখের কোণে জল চলে এলো। রুদ্র বড় বড় শ্বাস নিচ্ছে। নীলু এতক্ষণ জেগেই ছিল। আজ রাত্রিটাকে বড্ড বড় বলে মনে হচ্ছে। সময়গুলো যেন কাটছে না। নীলু মিনমিন সুরে বলে উঠল, এত রাতে কোথায় ছিলেন? নীলুর কথায় হুড়ুমুড় করে নীলুর দিকে ঘুরল রুদ্র। নীলুর পাগল পাগল চাহনিটা রুদ্রের চোখে বিদ্যমান। এই চোখ জোড়া অনেক কিছু বলতে চাইছে, আর সেই ভয়টাই রুদ্র পাচ্ছে। রুদ্র একটু থতমতো খেয়ে বলল, তুমি ঘুমোওনি? আর হঠাৎ এমন প্রশ্ন করছো কেন? আমি ওয়াশরুমে গেছিলাম। হঠাৎ নীলু বলে উঠল, আমাকে একটু ভালোবাসবে না? রুদ্র কটমট করে বলল, পাগল হলে এত রাতে এসব বলছো? সারাদিনের পরিশ্রমে আমি ক্লান্ত, তাছাড়া কালকে আবার অফিস আছে। আর তোমার শরীরের এই কন্ডিশন, এখন মাত্র 3 মাস। এখন এসব থাক, তাড়াতাড়ি ঘুমো, আর আমাকেও ঘুমোতে দাও। কথাগুলো বলে রুদ্র পুনরায় পাশ ফিরে শুয়ে পড়ল। নীলু ইচ্ছা করে রুদ্রকে কথাটা বলেছে তার মুখের ভাবভঙ্গি লক্ষ্য করার জন্য। সময়ের সাথে মানুষের সম্পর্কগুলো কত বদলে যায়, তেমনি রুদ্রর মাঝেও তাই স্পষ্ট। নীলু গায়ের চাদরটা শক্ত করে টেনে ধরল। নিজের জন্য কষ্ট না পেলেও অনাগত বাচ্চার জন্য কষ্ট লাগছে। তার কি এতটা খারাপ ভবিষ্যৎ প্রাপ্য ছিল? সকাল সকাল রুদ্র অফিসে যাবে, তাই নীলু রান্নাঘরেই পড়ে আছে। নীলু রুম থেকে বেরোলে মিঠি ওদের বেডরুমে ঢুকেছে। তারপরেই ঘর থেকে রুদ্রের কড়া হুকুম এলো, নীলু 2 কাপ কফি দিও। মিঠি হলো রুদ্রের খানিকটা দুঃসম্পর্কের কাজিন। রুদ্রের মায়ের কোনো দুঃসম্পর্কের কোনো বোনের মেয়ে, কিন্তু দুঃসম্পর্কের হলেও যোগাযোগ ভালোই। আর সেই সূত্রেই মিঠি মাসে একবার হলেও এই বাসা থেকে ঘুরে যায়। আর এই অবাধ বিচরণের আনাগোনা নিয়ে কারোর মাঝে কোনো প্রশ্ন নেই। থাকবেই বা কি করে? আপনজনদের কি কখনো সন্দেহের চোখে দেখা যায়? নীলু গিয়ে 2 কাপ কফি দুজনকে দিয়ে এলো। কফির কাপটা মিঠির হাতে ধরিয়ে দিয়ে বলল, তুমি ঘুরতে খুব ভালোবাসো তাই না মিঠি? মিঠি রুদ্রের দিকে একবার তাকিয়ে নীলুর দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। হঠাৎ এমন প্রশ্ন করলে যে? না মানে এই যে প্রতি মাসে আমাদের বাসায় একবার হলেও এসো, সেজন্যই বললাম আর কি। মিঠি মুচকি একটা হাসি দিয়ে ব্যাপারটাকে থামানোর চেষ্টা করলো। নীলু রুদ্রের উদ্দেশ্য করে বলল, আপনি কি এক্ষুনি বেরিয়ে যাবেন, নাকি মিঠির সাথে আরো কিছুক্ষণ গল্প করে তারপর যাবেন? তুমি টেবিলে নাস্তা দাও, আমি আসছি। নীলু রুম থেকে বেরিয়ে গেল। এইগুলোই ওর নিত্যদিনের একঘেয়েমি রুটিন। তবুও বিরক্ত হয়ে কাজ নেই, কেউ কে বুঝবে না। মিঠি নাস্তা করে রুমে চলে যেতেই নীলু রুদ্রকে বলল, মিঠি কবে বাসায় যাবে? রুদ্র সাবলীল ভাবেই বলল, হঠাৎ এমন কথা কেন? না আসলে আমি একটু বাসায় যেতাম আর কি। আম্মু ফোন করে অনেকবার যাওয়ার কথা বলেছে তো তাই। তা যাও না, কে বারণ করেছে? তাছাড়া মিঠি তো আছেই, তুমি না আসা অব্দি না হয় থাকবে এখানে। নীলু আর কোনো কথা বাড়ালো না, চুপচাপ রইল। বুঝলো এই সংসারের গুরুত্বটা ঠিক কোথায়। এভাবে এত অরুচি নিয়ে একটা মানুষের পক্ষে কি সংসার করা সম্ভব যেখানে কোনো ভালোবাসা নেই? আজ নীলুর হাতে যদি কোনো একটা জব থাকতো, তাহলে ও ঠিকই এই সংসার থেকেও মুক্তি নিত। একা বাস্তব সন্তান নিয়ে বিরাট এই ফ্ল্যাটে নীলু আর রুদ্র একা
একা থাকে। নীলুর শ্বশুর আর শাশুড়ি তাদের গ্রামের বাড়িতে থাকেন, আর প্রতি মাসে মিঠি আসে। একদিন নিচের ফ্ল্যাটের একজন নীলুকে মিঠিকে নিয়ে অবাঞ্ছিত অনেক প্রশ্ন করেছিল, তাই পরবর্তীতে আর যাতে এমন পরিস্থিতি না হয় সেই কারণে নীলু এখন আর বেশি বাহিরে যায় না, দরকার ছাড়া একা একাই থাকে। ঘড়িতে দুপুর 2টো বাজে। নীলু সন্দেহের চোখ থেকে বাঁচার জন্য সকালে মিঠি আর একবার গোসল করছে। মাথাটা মুছতে মুছতে কিচেনে নীলুর কাছে গেল, গিয়ে বলল, ভাবি বলছিলাম কি, আমি না আজকে রাতে বাসায় ফিরে যাব, তাই সেই বুঝেই রান্নাটা করো, না হলে অপচয় হবে। নীলু নীরব চোখে তাকিয়ে বলল, কেন মিঠি, আর কদিন থেকে যাও না হয়, তাছাড়া তুমি থাকলে রুদ্রও বেশ খুশি খুশি থাকে, আমি লক্ষ্য করেছি। মিঠি এবার খানিকটা চালাকি ভঙ্গি নিয়ে বলল, আচ্ছা ভাবি, একটা প্রশ্ন করি। হ্যাঁ বলো। যদি তুমি কখনো জানতে পারো যে রুদ্র ভাইয়া তোমার সাথে সুখী নয়, তাহলে তুমি কি করবে? আর 5 জনের মতো কি ভাইয়াকে ডিভোর্স দিয়ে দিবে? নীলু মিঠির প্রশ্নে অবাক হলো না। ও জানতো যে এই প্রশ্নটা মিঠি একদিন না একদিন ওকে ছুড়ে দিবেই, তাই মিঠির দিকে একবার ঘুরে বলল, জোর করে কি কোনো কিছুকে আটকে রাখা যায় বলো? তেমনি বিবাহের সম্পর্কটাও আটকে রাখা যায় না। ওনার যদি কখনো মনে হয় যে তার আর আমাকে প্রয়োজন নেই, আমাকে সে ত্যাগ করবে, তাহলে আমি চাইলেও কি আটকে রাখতে পারবো? মিঠি মুচকি হাসলো। নীলুর এই কথাতে ওর মনে একরাশ প্রশান্তি কাজ করছে, কারণ ও রুদ্রকে বিয়ে করতে চায় আর নীলুকে রুদ্রের জীবন থেকে সরাতে চায়। তবে নীলু মিঠির এই কল্পনার মাঝে বলল, তবে এখন আমার গর্ভে তার সন্তান আছে, তাই ছেড়ে যাব বললেই তো আর যাওয়া যায় না। আমার সন্তানেরও তো একটা পিতৃ পরিচয় দরকার, তাই নয় কি? নীলুর এমন কথা মিঠির একদম ভালো লাগলো না, তবুও একটা মিথ্যা হাসি ফুটিয়ে তুলে বলল, আরে ভাবি, তুমি তো দেখছি একেবারে সিরিয়াস পর্যায়ে ভেবে ফেলেছ। আমি কিন্তু সেই অর্থে বলিনি, আমি তো কেবল পরিস্থিতি বোঝাতে চেয়েছি মাত্র। নীলু আর কিছু বলল না, সেভাবে চুপচাপ নিজের কাছে মন দিল। আজ মিঠির কথায় একটা আঁচ পেল সে। খুব শীঘ্রই ওর এই সংসার নামক খেলাঘর থেকে মুক্তি হতে চলেছে। রুদ্র অফিস থেকে এসে নীলুকে পেছন থেকে জড়িয়ে ধরল। তুমি দিন দিন কেমন গোলগাল হয়ে যাচ্ছ, শরীরের গরমটাও আগের মতো নেই আর। নীলু ওর কাজ থামিয়ে বলল, ছাড়ুন, আমি কাজ করছি। না, ছাড়বো না, আজকে তোমাকে অনেক ভালোবাসবো নীলু। রুদ্রের কথাটা শুনে নীলু তাচ্ছিল্যের হাসি হেসে বলল, কেন, আজ মিঠি নেই তাই আমার কাছে এসেছেন? এই গোলগাল শরীরের গঠন বুঝি আর ভালো লাগে না? আপনার সন্তান বহন করছি বলে আমার ভ্যালু নেই? গভীর রাতে নিজের বউকে ছেড়ে যখন অন্য একটা অবিবাহিত মেয়ের ঘরে যান, তখন সমাজে সেটাকে ঠিক কোন ধরনের সম্পর্ক বলে বলতে পারেন? গলা ছেড়ে চেঁচিয়ে কথাগুলো বলল নীলু। এভাবে দিনের পর দিন মানুষটা ওকে ঠকিয়ে চলেছে, আর সহ্য হচ্ছে না এসব। রুদ্রের সত্যটা নীলু সামনে এনেছে, নীলুকে থামানোর প্রয়োজন। রুদ্র রেগে গিয়ে নীলুকে একটা চড় মারল। নীলুর দুর্বল শরীর, তাই তাল সামলাতে না পেরে নিচে পড়ে গেল। তোর মতো মেয়েকে বিয়ে করাই আমার ভুল, কথাটা বলে নীলুকে উদ্দেশ্য করে থুথু ছুঁড়ে রুম থেকে বেরিয়ে গেল। নীলু ফুপিয়ে কাঁদছে। এই সমাজে প্রতিবাদ করার অর্থই হলো আবার কখনো বা মৃত্যু। প্রিয় ভিউয়ার্স, এরপরে নীলুর জীবনের বাকি অংশ দেখতে চাইলে অবশ্যই গল্পটি শেয়ার করতে ভুলবেন না। অপেক্ষা করুন পরের পর্বের। গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।